অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। পাকিস্তানকে ধবল ধুলাই করে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশকে যেন তলদেশে নামিয়েছে ভারত। বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে 280 রানের বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই টেস্টের আদ্যপ্রান্ত ও বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন নিয়েই আমাদের আজকের আলোচনা, এবং এই আজকের আলোচনায় আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন তিনি জাগো নিউজের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু ভাই। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে। কেমন আছেন বাবু ভাই? আমি আছি ইনশাআল্লাহ ভালো। আপনি কেমন? জি আমি ভালো আছি। বাবু ভাই, আমরা যে বিষয়টা জানি যে কিছুদিন আগে আসলে আজকে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে চেন্নাইয়ে বাংলাদেশের যে আসলে বিশাল একটা ব্যবধানে হেরে গিয়েছে, এবং তার আগে আমরা যে বিষয়টি দেখেছি যে পাকিস্তানে কিন্তু ধবল ধোলাই করে একটা ভালো জায়গায় তারা গিয়েছিল, এবং পাকিস্তান ওই সময়টাতে কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমাদের একটা ভালো আসলে প্রত্যাশা ছিল, এবং ভালো একটা প্রত্যাশা আমাদের দর্শকদের ছিল, যারা ক্রিকেট প্রেমী তাদের ছিল। সেই জায়গাটিতে আসলে বাংলাদেশের এই যে এইভাবে আসলে হেরে যাওয়াটা, এটির পেছনে আসলে কি কারণ বলে আপনি মনে করছেন? কারণ আসলে এক কথায় বলা মুশকিল, বাট আমরা গত বেশ কদিন ধরেই আলাপ করছি বা করেছি। একটা কারণ তো অবশ্যই আছে যে আপনি পাকিস্তানের সঙ্গে আমাদের সাফল্যটাকে আমরা বড় করে দেখছি এবং বড় করে দেখার মতোই। এটা নিয়ে অনেক আদ্যপান্ত অনেক বলার আছে, বাট আমি এক লাইনে বলে ফেলি যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটা ট্রিমেন্ডাস টিম পারফরমেন্স, টিম এফোর্ট এবং দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ভালো ফল ছিল। আমরা 10 উইকেটে 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলা ওয়াশ করে ফিরেছিলাম। বাট ভুলে গেলে চলবে না, পাকিস্তান ক্রিকেটের সেই জায়গাটায় নেই যে পাকিস্তানকে বাংলাদেশের দর্শকরা চেনেন, ক্রিকেট বিশ্ব জানে, সেই পাকিস্তান নেই। পুরো পাকিস্তান দলের একজন কোয়ালিটি স্পিনার ছিলেন না, বিশ্বমানের তো বহু দূরে। পেস বোলাররা নেম অ্যান্ড ফেমের দিক থেকে অনেক বড় হলেও তাদের পারফেকশন, তাদের বোলিং কার্যকারিতা মোটেও ভালো ছিল না। একজন ব্যাটার বাবর আজম, রেজওয়ান কেউই ফর্মে ছিলেন না। কাজেই একটা আউট অফ ফর্ম, আউট অফ ফোকাস, একটা আড়ষ্ট, একটা অগোছালো দলকে আমরা 2-0-তে হারিয়েছি। আমরা খুব ভালো পারফরমেন্স দেখিয়ে, কিন্তু সেখানে খেলাটা এবার হলো চেন্নাইতে ভারতের সঙ্গে, যারা বিশ্বের অন্যতম সেরা দল, অন্যতম কুশলী দল, অন্যতম শ্রেষ্ঠ লাইন আপ তাদের, এবং তাদের দলটার পেশাদারিত্ব বলেন, অভিজ্ঞতা বলেন, কার কি কাজ সেটা ক্রিকেটাররা এত ভালো জানেন। একটা সাজানো গোছানো সুন্দর ছিমছাম বাগানের মতো দল, সেই দলের সাথে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা যতটুকু ওপরে ওঠা উচিত ছিল ততটা উঠেনি। আমরা পাকিস্তানের সঙ্গে ভালো খেলেছি, এই সিরিজটায় আরও অনেক বেশি ভালো খেলা উচিত ছিল, সেই কাজটা আমরা করতে পারিনি। মোটা দাগে এই হলো বাংলাদেশের হারের কারণ। অর্থাৎ যে পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ পাকিস্তানকে কুপকাত করেছে, নাস্তা নাবুদ করেছে, সেই পারফরমেন্স দেখিয়ে ভারতের সঙ্গে উল্টো নাস্তা নাবুদ হয়েছে। আমি বলবো বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা পাকিস্তানের মানেই ছিল। ওটা পাকিস্তানের বিপক্ষে আমরা যে যখন 400 করি সেটা ভারতের সাথে এসে 250-র আশপাশে থাকবে, ঠিক তাই হয়েছে। সেকেন্ড ইনিংস আমরা 234-এ অল আউট হয়ে গেছি। কাজে আমার মনে হয় আমাদের পারফরমেন্স পাকিস্তানের সঙ্গে যেমন হয়েছিল তেমনটাও আমরা করতে পারিনি, তার চেয়েও খারাপ খেলেছি, কিন্তু দরকার ছিল তার চেয়েতে ঢের ভালো। সেই ঢের ভালো তো হয়নি, কিছু কম পারফরমেন্স হয়েছে পাকিস্তানের তুলনায়। এ কারণেই 280 রানের করুণ পরাজয়। সবচেয়ে বড় কথা, দল হিসেবে ভারত এত সুগঠিত, এত শক্তিশালী, এত সুবিন্যস্ত এবং অভিজ্ঞ, তাদের সঙ্গে আমাদের অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশন, পারফরমেন্স ছিল একেবারে সাদামাটা। আমি একটা জায়গায় হতাশ হয়েছি তানজির, পাকিস্তানের সঙ্গে আমরা ভালো খেলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছি, সেটার তো একটা ছিটে ফোটা নমুনা আমাদের মধ্যে থাকবে। আমি আবারও রিপিট করছি, দল হিসেবে পাকিস্তানের চেয়ে ভারত অনেক শক্তিশালী। অর্থাৎ আপনি একটা মিডিওকার টিমের সঙ্গে খুব ভালো পারফরমেন্স করবেন, খুব ভালো দলের সঙ্গে তার চেয়েও ভালো পারফরমেন্স করতে হবে। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার পরিণতি হবে করুণ। অর্থাৎ তুলনামূলক দুর্বল পাকিস্তানের সঙ্গে আমরা বেটার পারফর্ম করেছিলাম অনেকটা সবল থেকে, কিন্তু তুলনামূলক অনেক সবল
ভারতের সঙ্গে আমরা আরও দুর্বল হয়ে গেলাম। অটোমেটিক পরিণতি যা হওয়ার ঠিক তাই হয়েছে। প্রত্যাশার জায়গা থেকে আসলে যেমনটা হওয়ার কথা তেমনটা হয়নি, এবং সেই প্রত্যাশার ধারাবাহিকতায় আরও একটি প্রত্যাশার কথা আমি আসলে জানতে চাই, এবং প্রত্যাশা কি ছিল আরও একটি, সেটি যে আসলে তৃতীয় দিনে এসে সাকিব আল হাসান এবং শান্তর পারফরমেন্স দেখে আসলে আমরা যেমনটা ভেবেছিলাম যে মাঝখানের যে ব্যবধানটা সেটা হয়তো কিছুটা হলেও আসলে কমবে, রাইট। আসলে নিদেন পক্ষে যেমনটা বলছিলেন সেটা কিন্তু হয়নি না, একদমই। এবং শেষের দিকে গিয়ে যেটা দেখা যায় যে আজকে এত দ্রুত আসলে 6 উইকেটে হারালো বাংলাদেশ। এই যে হারের যে কারণ, এর পেছনে কি কি কারণ থাকতে পারে বলে মনে করছেন? প্রথম কারণ হচ্ছে, আপনি একটা চমৎকার প্রশ্নটা পেতেছেন খুব সুন্দর করে তানজিদ, যে গতকালকে অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং ক্যাপ্টেন, ফরমার ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন অলরাউন্ডার আসলে আমাদের সাকিব আল হাসানের ব্যাটের দিকে তাকিয়েছিল গোটা বাংলাদেশ, যে বাংলাদেশের সামনে 500-র ওপরে টার্গেট, বাংলাদেশ এই রান তাড়া করে জিতবে এটা কেউ ভাবেনি। একটা প্রত্যাশা ছিল যে যেহেতু আমাদের শান্ত ব্যাটিং অন 51, কালকে সাকিব 5 রানে অপরাজিত ছিলেন, এরপরে ছিলেন লিটন এবং মিরাজ, যারা পাকিস্তানে ট্রিমেন্ডাস খেলেছেন। কাজে একটা ধারণা, একটা প্রত্যাশা ছিল, একটা আশা ছিল আমাদের ভক্ত সমর্থকদের, এমনকি আমার, যে বাংলাদেশ আজকে সারাদিন না খেললেও অন্তত লাঞ্চের আগে একটা সেশন, লাঞ্চের পরে একটা সেশন, দ্যাট ইজ 2-4 ঘন্টা ব্যাটিং করবে। অন্তত 4 ঘন্টায় 240 মিনিটে অন্তত 250 রান করলেও আমাদের রানটা 350-র কাছাকাছি চলে যাবে। সেই প্রত্যাশাটা আমার ছিল যে আজকে প্রায় সারাদিনের কাছাকাছি ব্যাটিং করবে এবং অন্তত 350 রান করবে বাংলাদেশ। তার কোনোটাই হয়নি। আমরা প্রথম সেশনটাই খেলতে পারিনি, মাত্র 76 রান যোগ করার পর। 158 ফর 4 ছিল, আজকে আমরা 76 রান যোগ করার পর অল আউট হয়ে গেছি। এটা আসলে হতাশার, ব্যর্থতার, গ্লানির, আশাভঙ্গের বেদনায় আসলে আমি বলবো যে সমর্থকরা নীল হয়ে গেছেন। আমার একটা বিশ্বাস ছিল যে উইকেট ছিল সেই উইকেটে বাংলাদেশ অ্যাটলিস্ট শান্ত 51-তে অপরাজিত ছিলেন, তার কাছ থেকে একটা সেঞ্চুরি, সাকিব একটা হাফ সেঞ্চুরি, মিরাজ, লিটনের যে কোনো আর একজন হয়তো একটা বড় ইনিংস খেলবেন। তাহলে যেটা হতো, বাংলাদেশ 2টো সেশন খেলতে পারত। 6 উইকেট হাতে নিয়ে আপনি ফোর্থ ডেতে আপনার তো ম্যাচ জেতার কোনো চাপ নেই। বাংলাদেশ ভারতের সঙ্গে চতুর্থ ইনিংসে 500-র ওপরে করে জিতে যাবে, এটা বোধহয় একজন ভক্ত সমর্থকও ভাবেননি। কিন্তু বাংলাদেশের সামনে একটা চাপ ছিল না যে অ্যাটলিস্ট আজকে যত সম্ভব বেশি সময় ধরে ব্যাট করা। এটা ছিল শুধুই আপনার উইল ফোর্সের ব্যাপার তানজিদ, যে আমরা জিতবো না, আমরা হয়তো ম্যাচও বাঁচাতে পারবো না, বাট আজকে দেখি না আমরা কত বেশি সময় উইকেটে কাটাতে পারি। আপনি উইকেটে থাকলে রান আসবেই, তা বাংলাদেশ উইকেটেও থাকতে পারেনি, রানও করতে পারেনি। এটা আসলে যতটা বেশি ব্যর্থতার, তার চাইতে অনেক বেশি হতাশার। আমি হতাশ হয়েছি। এবং অধিনায়ক শান্ত 51 থেকে 82 করেছেন, 31 রান যোগ করেছেন। সাকিব 5 থেকে 25-এ গেছেন, আর লিটন মাত্র 1 রানে আউট হয়ে গেছেন। বাকিদের অবস্থা তো আপনি বলেই ফেললেন যে খুব চটজলদি শেষ উইকেটগুলো পড়েছে। এটা আসলে এই অ্যাপ্রোচটা, এই অ্যাপ্লিকেশনটা, এই আত্মনিবেদনটা আমার কাছে, মানে আমি সত্যি কথা বলবো, আমি খুবই হতাশ হয়েছি বাংলাদেশের আজকের পারফরমেন্সে। এই টেস্টের বাকি 3 দিন আমরা ভালো খেলিনি, ভারত অল থ্রু আমাদেরকে ডমিনেট করেছে, বাট আমাদের অ্যাটলিস্ট একটা জায়গায় গিয়ে শেষ করা উচিত ছিল, যে আমরা বলতে পারতাম যে না, আমরা সাইন অফ ইমপ্রুভমেন্ট ওয়াজ দেয়ার, এই যে আমরা চেষ্টা করেছি, একটা জায়গায় গিয়ে শেষ করেছি। এখন আপনি যেখানে শেষ করলেন, সেখানে যারা সমালোচক আছেন বাংলাদেশের, তারা বলবেন বাংলাদেশ এখনো সেই তিমিরেই পড়ে আছে। তিমির থেকে ওঠার একটা সুযোগ অন্তত ছিল, যদি বাংলাদেশ আজকে ফুল ডে ব্যাটিং করলে তো কথাই ছিল না, যদি 2 সেশনও খেলে ফেলতো বাংলাদেশ, তাহলে ভারতের যারা এক্সপার্ট আছেন, ওয়ার্ল্ড ক্রিকেটের যারা ক্রিটিক্স আছেন, তারা অন্তত বলতেন যে না, বাংলাদেশ 500 রানের টার্গেট হয়তো তারা করতে পারেনি, কিন্তু বাংলাদেশ শেষ 2 দিনের প্রায় 1 দিন উইকেটে পড়েছিল। এটাই বা কম কি? ভারতের যে বোলিং, জসপ্রীত বুমরা, সিরাজ, আকাশদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং আপনার রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারের বিপক্ষে আপনি শেষ দিন প্রায়
সরি শেষ দিন না, শেষ ইনিংসে প্রায় 1.5 দিন ব্যাটিং করা, এটা তো অনেক ক্রেডিট হতো এবং আমরা বুঝতাম যে আমরা উন্নতি করছি, কিন্তু সেটা আমরা করতেই পারিনি। আজকে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমরা অল আউট হয়ে গেছি, 1.5 ঘন্টার মতো সময়। এটা হতাশার, আমি আসলে মেনে নিতে পারছি না। এই যে জায়গাটায় বাংলাদেশ শেষ করলো তানজির, সেটা আমার কাছে মনে হয় যে পুরো টেস্টের সবচেয়ে খারাপ অংশটা ছিল আজকে, এবং সে যেখানে আমরা আশা করেছিলাম এই টেস্টটার অনুজ্জ্বল পারফরমেন্সের উজ্জ্বলতম অংশ হয়ে থাকবে আজকের চতুর্থ দিন, সেখানে আমার কাছে মনে হয় আরও অনুজ্জ্বল, আরও ব্যর্থতায় ভরা একটা দিন আমরা শেষ করলাম, এবং শেষ পর্যন্ত সঙ্গী থাকলো 280 রানের পরাজয়। এটা তো যারা ক্রিটিক্স আছেন তারা কেন, যারা একেবারে নিরপেক্ষ ক্রিকেট দর্শক ভক্ত, তারাও বলবেন যেটা এক কথায় ওয়ার্স্ট পসিবল পারফরমেন্স। এই যে পারফরমেন্সের কথাটা বললেন, আমি এই পারফরমেন্সের ধারাবাহিকতায় আর একটি পারফরমেন্সের আরও একটি জায়গা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মানে আজকের যে এই যে টেস্টের যে শেষের দিকে যে অবস্থার কথা আপনি বলছিলেন, আসলে বাংলাদেশের যে আজকের যে বাংলাদেশ ব্যাটিংয়ের যে পারফরমেন্সটা ছিল, এই পারফরমেন্সকে যদি আপনি ওভারঅল আসলে বিবেচনা করেন, বিশ্লেষণ করেন, আসলে মোরালিটিটা আপনার কাছে কী মনে হয় যে আসলে কীভাবে এই মোরালিটিটাকে আপনি মূল্যায়ন করবেন? না, ওভারঅল আমাদের ব্যাটিং পারফরমেন্স ভালো হয়নি। আপনি প্রথম ইনিংসে করেছেন 149, এটা টেস্ট ক্রিকেটে আপনি এটা জেতা তো বহু দূরে, ড্র করাও এই রান করে অলিক কল্পনা প্রথম ইনিংসে, যেখানে আপনার অপোনেন্টের রান অনেক বেশি। পরের ইনিংসে আমরা শুরু করলাম 62-তে গিয়ে প্রথম উইকেট, তারপরে কালকে পটাপট আরও 3টি উইকেট পড়েছে, মোট কালকে ছিল 158 ফর 4। তো আমাদের গতকালকে জাগো নিউজে কথা বলছিলাম বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন এবং ফর্মার বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। তিনি বলেছিলেন এই 158 রানটা 2 উইকেটে থাকলে খুব ভালো হতো, 3 উইকেটে থাকলেও একটু আশা করতাম। তো 4 উইকেট পড়ে গেছে, এটা একটু খারাপই, আমরা ব্যাকফুটে। বাট সুজন হোপফুল ছিলেন, এই যে কথাটা আমি বললাম যে শান্ত খেলছেন এক প্রান্তে 50 পেরিয়ে, সাকিব আছেন, মিরাজ লিটনও পরে ব্যাট করবেন। তারও একটা প্রত্যাশা ছিল যে অ্যাটলিস্ট 2টো সেশন বাংলাদেশ ব্যাট করবে এবং বাংলাদেশ যে প্রতিরোধ গড়তে পারে সেই কাজটা করে দেখাবে। সেই কাজ কোথায় করলো? উল্টো মুখ থুবড়ে পড়লো। এইটা আসলে আমার কাছে মনে হয় অফকোর্স সেই ঘুরে ফিরে ইনিয়ে বিনিয়ে বলতেই হচ্ছে ভারত বেটার টিম, ভারত পাকিস্তান নয়। ভারতের বোলাররা অনেক অভিজ্ঞ, তাদের বোলিং অনেক শানিত, অনেক ধারালো, তাদের বোলিংয়ে বৈচিত্র্য আছে, পেস বোলাররা ভালো, স্পিনাররাও জানেন যে 4th ডে উইকেটে কোন লাইন লেন্থে বল করতে হবে। 500-র উপরে টেস্ট উইকেট রবিচন্দ্রন অশ্বিনের, 500+ টেস্ট উইকেট তার। তো যার ঝুলিতে 500 উইকেট, তিনি আজকে 6 উইকেট পেয়েছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তিনি জানেন যে আজকে চতুর্থ দিনের ভাঙা উইকেটে, যেখানে মাটি অনেক জায়গায় সরে যায়, আপনি জানেন যে বোলারদের যে বুট থাকে সেই বুটের স্পাইকে যে বোলিং মার্কটা, সেটার আশপাশে কিছু জায়গায় একটু ভাঙন ধরে, সেই জায়গায় বল ফেললে একটু ব্যাটসম্যানের জন্য বিব্রতকর অবস্থা হতে পারে। এটা সব টেস্টেই হয়, এগুলো তাদের জানা। একইভাবে রবীন্দ্র জাদেজা, আরেক বাঁহাতি স্পিনার, তিনিও 4 উইকেটের পতন ঘটিয়েছেন, আর অশ্বিন পেয়েছেন 6 উইকেট। এই যে ভারতের স্পিনারদের কাছে বাংলাদেশ শেষ পর্যন্ত হার মানল না, শুধু পর্যুদস্ত হলো, নাকাল হলো, এটা মোটামুটি বলতে পারেন যে আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল। কারণ ভারতের পেস বোলাররা প্রথম ইনিংসে আমাদেরকে বেগ দিয়েছে, কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশকে ভারতীয় স্পিনারদের ফেস করতে হবে। এবং এসজি বল, যে বল নিয়ে আমরা কথা বলেছি, আমরা লিখেছিও, এসজি বল যত পূরণ হবে, উইকেট যত ভাঙবে, তত এসজি বলে স্পিনারদের দৌরাত্ম্যটা বাড়বে। এসজি বল পুরনো হলে বোলারদের পক্ষে চলে যায় এবং উইকেট যত বেশি সময় থাকবে তত ডেট্রয়েট করবে। দ্যাট ইজ এসজি পুরনো বল এবং ডেট্রয়েট করা উইকেট, এই দুটোর পুরো সদ্ব্যবহার করেছেন ভারতের 2 অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। সেটার জবাব দেওয়ার জন্য রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারদের এই অনুকূল প্রেক্ষাপট পরিবেশে ভালো বলের জবাব দেওয়ার জন্য যে ধৈর্য, যে মনোযোগ, যে মনোসংযোগ, যে ব্যাটিং টেকনিক দেখানো উচিত ছিল বা দরকার, সেটা বাংলাদেশের ব্যাটারদের
ছিল না, তারা সেটা দেখাতেও পারেননি। এই কারণেই আমরা আসলে পর্যুদস্ত হয়েছি। যেই ধৈর্যের কথা বলছিলেন, আমরা আবারও এই ধৈর্যের জায়গাটিতে ফিরবো, তার আগে একটু দর্শকদের কাছে ফিরছি। দর্শক, আপনারা দেখছিলেন জাগো নিউজ 24-এর নিয়মিত আয়োজন জাগো স্পোর্টস, এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি কিন্তু একটু পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে all time চলে healthy life। জীবনের সাথে চলে হাই-ফাই, all time। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। সঙ্গে রয়েছি আমি তানজির রহমান, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন আরিফুর রহমান বাবু ভাই। আমরা চলে যাব আবার আমাদের আজকের অতিথির কাছে। বাবু ভাই, যে জায়গাটিতে ছিলাম আমরা বিজ্ঞাপন বিরতির আগে, যে আসলে ধৈর্যের যে পরিচয়, সেটি কিন্তু আসলে অনেকটা অভাব ছিল বাংলাদেশ ক্রিকেট দলে। এবং বাংলাদেশ ক্রিকেট দলের কথা যেহেতু আসলো, আমি যদি একটু সাকিব আল হাসানের কথা বলি, যে এই যে দ্বিতীয় ইনিংসে 25 রানের যে বিষয়টি আমরা দেখেছি, যে 25 রানে আউট হয়েছেন তিনি, এবং এরপরে অথচ আমরা আরও একটি বিষয় খেয়াল করেছি যে এই সময় তার কাছে একটি ভালো ইনিংস কিন্তু আমরা আসলে প্রত্যাশা করেছিলাম, আপনিও যেমনটি বলছিলেন। তো এইটি আসলে আমরা পাইনি, এর পেছনে কি কারণ থাকতে পারে? সাকিব আল হাসানের আসলে কি কি আপনি তার মধ্যে ল্যাক দেখছেন? এক নম্বর কথা হচ্ছে যে ধরেন আপনি সাকিবের মানসিক যে ব্যাপারটা, তিনি একটা খুনের মামলার আসামি হয়েছেন, তিনি দোষী না নির্দোষ এটা তো কোর্ট আদালত এটাকে বিচার করবেন, জাজ করবেন। এটা একটা ল ম্যাটার, আইনের ব্যাপার, এখানে আমি কোনো মন্তব্যে গেলাম না। বাট এটা সত্যি যে কেউ যদি আসামি হন, মানসিক দিক থেকে তিনি শতভাগ স্বস্তিতে থাকবেন না। তিনি দোষী হন বা না হন, হ্যাঁ, তার মানসিক অস্থিরতা তো নিশ্চয়ই ছিল। এটা একটা কারণ থাকতে পারে, ইট মে বি। আর এর বাইরে যেটা হয় আপনি জানেন তানজিব, সাকিব আসলে গত 1-2 বছর যাবতই মাঠের ক্রিকেট ছেড়ে মাঠের বাইরের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিসগুলো আছে তার অনেক বেশি, সোশ্যাল কমিটমেন্ট, বিজনেস কমিটমেন্ট। তিনি দেখা যান দুম করে দুবাই চলে যাচ্ছেন, ব্যবসায় জড়িয়ে পড়েছেন, এবং যেটা তিনি বেশি করছেন, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে, একটা শপিং মলের উদ্বোধন, একটা সেলস সেন্টারের উদ্বোধন, কিংবা কোনো একটা কি বলবো, একটা কর্পোরেট হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাও, এগুলো দোষের কিছু না। ম্যান লাইক অর প্লেয়ার লাইক সাকিব, যিনি অ্যাট দ্য সেম টাইম সেলিব্রিটি, তার এগুলো থাকতেই পারে, বাট এগুলোর জন্য কিন্তু একটা সাডেন টাইম তাকে বের করে নেওয়া উচিত। কিন্তু সাকিব যেটা করেছেন, দেখা যাচ্ছে সাকিব খেলার মাঠে প্র্যাকটিস বাদ দিয়ে গিয়ে একটা শপিং মলের উদ্বোধন করছেন, দুবাইতে চলে যাচ্ছেন একটা 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 গোল্ডের একটা জুয়েলারির দোকান উদ্বোধন করতেন, এবং শ্রুতি আছে সাকিব নিজেও ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তা আপনি যখন ক্রিকেটের বাইরে অনেক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত জড়িত থাকবেন, তখন তো আপনার মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত হবে, ক্রিকেটীয় প্রস্তুতিটা তার মানে ভালো থাকবে না, কনসেন্ট্রেশন ব্রেক হওয়া স্বাভাবিক। এর বাইরে তানজির আরেকটা পয়েন্ট না বললেই নয়, এটা আমি প্রায়ই আলোচনায় বলি। আমরা সবাই জানি সাকিবের বাবা মা দেশে থাকলেও তার স্ত্রী এবং সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এটা তো দোষের কিছু না, এটা হতেই পারে। এখন তাদেরকেও সময় দিতে তার মাঝে মাঝে যুক্তরাষ্ট্রে ছুটতে হয়। এর বাইরে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেন, কানাডায় খেললেন, যুক্তরাষ্ট্রে খেললেন, তিনি IPL খেলেন। সব কিছু মিলে সাকিব জাতীয় দলের জন্য এবং ক্রিকেট মাঠের জন্য, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য সময়, মনোযোগ, মনোসংযোগ, প্রস্তুতি, অনুশীলন কম দিতে পেরেছেন, কম দিতে পারছেন। এই কম প্রস্তুতি নিয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডে এত জড়িত থেকে মেন্টালি আরও, যেটা বললাম আমি, যে তার এই কেসটাও একটা অবশ্যই একটা পয়েন্ট। সব কিছু মিলে এই জটিলতা থেকে, এতগুলো প্রতিকূলতাকে অতিক্রম করে ভালো পারফর্ম করা যায় না। এখন সাকিব যদি
আমি জানি না কোর্ট কি সিদ্ধান্ত নেবেন, বাট সাকিব যদি তার ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করতে চান তাহলে এই আইনি প্রক্রিয়া থেকে যদি তিনি মুক্ত হন তাহলে অবশ্যই তাকে শুধু ক্রিকেট নিয়ে মনোসংযোগী হতে হবে। তানজির এই এতগুলো সোশ্যাল, কমার্শিয়াল অ্যান্ড আদার্স কমিটমেন্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সফল হতে পারবেন না। আপনি যেটা বলেছিলেন, আমারও আপনার মতো প্রত্যাশা ছিল যে হোক সাকিব 5 রানে অপরাজিত, হয়তোবা তার ব্যাট থেকে একটা বড় ইনিংস আসতে পারে, কিন্তু কিছুই করার নেই। আজকে তিনি 25 রানে আউট হয়েছেন। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এই 25 রান বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই সাকিবের বর্তমান পারফরমেন্সের একদম কি বলবো দালিলিক প্রমাণ যে সাকিব এখন জাতীয় দলের ক্রাইসিসে প্রয়োজনে এই 25 রানই করতে পারবেন। তার যে সামগ্রিক প্রস্তুতি, তার যে কি বলবো ঘাটতি কমতি প্রস্তুতিতে, মানসিক প্রস্তুতিতে, ক্রিকেটীয় প্রস্তুতিতে, শারীরিক প্রস্তুতিতে যে কমতি ঘাটতি, সেটা নিয়ে এখন সাকিব এই 25-30 রান করবেন কিংবা হয়তো একদিন ভালো বল করে ফেলতে পারেন, ধারাবাহিকভাবে তিনি কিছু করতে পারবেন না। পাকিস্তানের সঙ্গে একটা টেস্টে তিনি 3 উইকেট পেয়েছেন এক ইনিংসে, আর ব্যাট হাতে কিছু করতে পারেননি। মাঝখানে তিনি সারের হয়ে সামারসেটের বিপক্ষে ইংলিশ কাউন্টিতে 9 উইকেট পেয়েছেন, কিন্তু এখানে এসে আবার সেই মানে নিজেকে হারিয়ে খোঁজা আর কি। কাজে এই জন্য আমার কাছে মনে হয় সাকিবের এখন যে অবস্থা, এত নেগেটিভ কিছুকে অতিক্রম করে এর চেয়ে ভালো পারফর্ম করা সম্ভব না। এখন সাকিব যদি ক্রিকেটে মনোযোগী না হন তাহলে সাকিবকে নিয়ে আমি মনে করি অনেক বড় প্লেয়ার সাকিব, আমার বলার কিছু নেই। সাকিব নিজেই একটা ব্র্যান্ড, বাংলাদেশ জাতীয় দলের অ্যাসেট, বাংলাদেশের অ্যাসেট, বাংলাদেশের সুনাম তিনি অনেক বিভিন্ন দেশে পৌঁছে দিয়েছেন, উজ্জ্বল করেছেন, কিন্তু তার বর্তমান যা সার্বিক অবস্থা সেই বিবেচনায় আমি মনে করি পারফর্মার সাকিবকে আর প্রলং করা হবে কিনা এটা টিম ম্যানেজমেন্টের সাকিবের সঙ্গে বসে সব কিছু নিয়ে চিন্তা করা উচিত। কারণ সাকিবের এই 25 রানের আজকের ইনিংসটা শুধু দলের কোনো কাজে আসেনি বলে নয়, ইন জেনারেল সাকিবের এখন কার্যকরিতাও কিন্তু অনেক কমে গেছে। কেন কমেছে সেগুলো আমি বলে গেছি, যে সাকিব ক্রিকেটেই সময় দিচ্ছেন কম। আপনি কম ক্রিকেটে সময় দিয়ে আমরা এন্ড অফ দ্য ডে মিডিয়া হাউসে কাজ করি, আমার কনসেন্ট্রেশন লেভেল যদি ঠিক না থাকে, আমি যদি মনোযোগী না থাকি, আমি যদি নিউজের পিছনে না ছুটি, নিজেকে যদি আমি সোজা কথা একজন সংবাদ কর্মী হিসাবে না ভেবে আমি যদি সোশ্যাল, কমার্শিয়াল, ফ্যামিলিগত আরও অন্য কিছুতে বেশি সময় দিতে থাকি, আমার মূল পারফরমেন্সটা হ্যাম্পার হবে। সাকিবের ঠিক তাই হচ্ছে। আসলে খুবই অসাধারণ বিশ্লেষণ আপনি করলেন সাকিব আল হাসান নিয়ে, যে সাকিব আল হাসানের যে পারিপার্শ্বিক অবস্থাগুলো আসলে বর্তমানে কেমন ফেস করছে, তার পরিপ্রেক্ষিতে আসলে তার মেন্টালিটি, মেন্টালি তার উপরে কোনো প্রভাব পড়েছে কিনা বা পড়তে পারে, এটা হতে পারে। তারপরে যে আসলে সার্বিক যে অবস্থা সেটা নিয়ে আসলে যে বিশ্লেষণ করছিলেন খুবই চমৎকার। এবং আমরা এই চমৎকার কথার পরে যেটি বলবো যে আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ভারত ম্যাচ আপনি দেখছিলেন কিনা, তো কি মনে হয় যে যদি বাংলাদেশ আসলে ফিল্ডিং মিস করতো তাহলে কি পারফরমেন্সটা অন্য কোনো দিকে যেতে পারতো কিনা, বা ফলাফল অন্য কিছু হতে পারতো? বাংলাদেশ কিছু ক্যাচ এই টেস্টে ড্রপ করেছে, কিছু হাফ চান্স, কালকেও আমি এটা বলছিলাম, এসছিল যেগুলোকে আমরা ফুল চান্সে পরিণত করতে পারিনি। তানজির, আপনি জানেন যে কোনো পারফর্মার যদি তার পারফরমেন্সের সময় তার যে সুযোগ, সেই সুযোগ কাজে লাগাতে না পারেন, একজন ফুটবলে একটা বড় স্ট্রাইকার যদি তার প্রাপ্ত গোলের সুযোগ কাজে লাগাতে না পারেন, তাকে শেষ পর্যন্ত হার মানতে হয়। আমরা কিছু ক্যাচ আউটের সুযোগ পেয়েছিলাম, সেগুলো সেভাবে তালুবন্দি করতে পারিনি, যেটা আমরা পাকিস্তানের সঙ্গে করেছি। এটা অবশ্যই একটা কারণ যে আমরা হয়তো ভারত প্রথম ইনিংসে যত রান করেছে যদি আমরা ক্যাচগুলো ধরতে পারতাম হয়তো বা তাহলে ভারত এত রান করতে পারতো না। তবে আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে শুধু ক্যাচ ধরতে না পারার ব্যর্থতাই নয় তানজির, এই টেস্টে আমরা মেন্টালি যতটা টাফ, যতটা উদ্যমী, যতটা কারেজাস হওয়া উচিত ছিল আমরা ঠিক ততটা ছিলাম না। আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ দলকে পাকিস্তানকে নাকাল করে আসার পর যেখানে তাদের চাঙা থাকার কথা, যেখানে তাদের উদ্যমী থাকার কথা, সেখানে আমার মনে হয়েছে বাংলাদেশ দলকে মনের বাগে খাচ্ছে। ভারত অনেক ভালো দল, ভারতের প্লেয়াররা অনেক অভিজ্ঞ, তাদের ব্যাটিং বোলিং অনেক সমৃদ্ধ। আমরা হয়তো বা পারবো না, বা তারা
অনেক বেশি আমাদের চেয়ে ভালো দল, এই ভাবনাটায় বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং এবং ক্যাচিং দুর্বলতাটাও আরও ত্বরান্বিত হয়েছে বলে আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ তানজির, আপনাকেও এবং আমাদের দর্শকদের বরাবরের মতো শুভেচ্ছা শুভকামনা সবার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং জাগো স্পোর্টস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজ 24-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ আবারও।